4 পর্বে আমরা ঘুরে দেখছি কলকাতার চেনা অচেনা, জানা অজানাকে। এ যাত্রায় প্রথম অধ্যায় মানে গত পর্বে যোগ চার্নকের জন্মের 1300 বছর আগে থেকে শুরু করে আপনাদের কলকাতার পুরো ইতিহাস বলেছিলাম। আগের পর্বটা যদি না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন, শুরু থেকে কলকাতাকে জানতে সুবিধা হবে তাহলে। গত পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম কলকাতার সেই অঞ্চল যেখানে এককালে সুতানুটি গ্রাম ছিল। এই পর্বে পরিচিত জায়গার অচেনা গল্প, আবার কিছু একেবারেই অজানা ইতিহাসও অপেক্ষা করছে আমাদের জন্য। তবে কলকাতার যে জায়গাগুলোয় টুরিস্টরা ভিড় করে থাকে, যে জায়গাগুলোর ছবি গুগল সবার আগে দেখায়, আমরা কিন্তু শুধু সেই সব জায়গায় যাচ্ছি না। এবারে আমরা যখন কলকাতার এই স্পেশাল সিরিজটার প্ল্যান করলাম তখন আমরা ভাবছিলাম যে বাঙালিকে আর কলকাতা কি দেখাবো। আমার নিজের মনে হতো যে আমি কলকাতাটা খুব ভালো মতো চিনি, কিন্তু সেই ভুলটা এবারে আমাদের ভাঙতে চলেছে। কলকাতায় এরকম অনেক জায়গা আছে যেই জায়গাগুলো কিন্তু বেশিরভাগ বাঙালি, এমনকি কলকাতাবাসী বাঙালিও সেগুলো সম্বন্ধে বিশেষ কিছু জানেন না। তাহলে চলুন ঘুরে দেখি কিছুটা চেনা কিছুটা অচেনা আমাদের শহর কলকাতাকে। আসুন। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা ঘুরে দেখব কলকাতার সেই সব অঞ্চল যেখানে ছিল সুতানুটির পূর্ব আর উত্তর পূর্বের বেশ কতগুলো মধ্যযুগীয় জনপদ। গত পর্বে সুতানুটিতে অনেক ছুটাছুটি করেছিলাম, এবার চলুন সিমলা ঘুরে আসি। না, উত্তর ভারতের সিমলা নয়, উত্তর কলকাতার সিমলা। আসলে নাম ছিল শিমুলিয়া। সুতানুটির সাউথ ইস্টে অবস্থিত এই গ্রামটায় ছিল প্রচুর শিমুল তুলোর গাছ, তাই শিমুলিয়া। এখন অবশ্য শিমুল গাছটাছ কিছুই নেই। যে রাস্তা ধরে আমরা চলেছি সেটা হলো অ্যামার স্ট্রিট, কিংবা রাজা রামমোহন রায় সরণিও বলতে পারেন, যার নামে এই রাস্তা। আমরা তার বাড়িতেই যাচ্ছি। চলে এলাম রাজা রামমোহন রায়ের বাড়িতে। রাজা রামমোহনের এই বাড়ির আসল নাম ছিল সিমলা হাউস। 1815-তে রামমোহন 13,000 টাকায় ফ্রান্সিস মেন্ডেস নামের কলকাতার এক ধনী ফরাসি ব্যবসায়ীর থেকে কিনেছিলেন এই সিমলা হাউস। বর্তমানে এই বাড়ি হলো রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম। সোমবার বাদে প্রত্যেক দিন এ বাড়ি সকাল 11টা থেকে বেলা 4টে অবধি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বাড়ির ভেতরে ঢুকতেই বাদিকে চোখে পড়ল একটা রাজকীয় কাঠের সিঁড়ি, 200 বছরের বেশি পুরনো। এই সিঁড়ি আগে ছিল দোতলায় উঠে যাবার মেইন স্টেয়ারকেস, তবে এখন এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার রাস্তা বন্ধ। আমরা এর উল্টো দিকের কনক্রিটের সিঁড়িটা ধরে দোতলায় উঠে এলাম। এই ফ্লোরেই রয়েছে রামমোহন মিউজিয়ামের সব গ্যালারিগুলো। শুরুতেই আমরা দেখলাম রামমোহনের ব্যবহার করা চেয়ার, কফি টেবিল। পাশেই রাখা রয়েছে একটা পাখোয়াজ আর একখানা এসরাজ। অন্য আর একটা গ্যালারিতে রয়েছে রামমোহনের লেখা কিছু চিঠির এনলার্জ কপি। আর রয়েছে ওনার বই, তার মধ্যে রয়েছে বাইবেল, কোরআন, বেদান্ত, এমনকি গ্রিক ভাষায় লেখা একটা নিউ টেস্টামেন্টের কপিও দেখতে পেলাম। আর এক জায়গায় দেখতে পেলাম রাজা রামমোহন রায়ের আইকনিক সেই পরিধান। সেই যুগে দাঁড়িয়েও রাজা রামমোহন দৃঢ়ভাবে মানতেন যে সত্যকে জানতে হলে প্রশ্ন করতে জানতে হবে, আর যুক্তির পথেই সেই সত্যকে খুঁজে পাওয়া যাবে, সব অন্ধবিশ্বাস, সব কুসংস্কার, সব ভেদাভেদকে ভুলে গিয়ে। আর এই ভাবনা থেকেই প্রথমে আত্মীয় সভা, তারপর ব্রাহ্ম সভা এবং ফাইনালি 1830-এ ব্রাহ্ম সমাজের জন্ম। সে যুগের বহু মানুষ যারা বিশ্বাসে বস্তু না মিলায়ে তর্কে বহুদূর অবধি যেতে চেয়েছিলেন, তারা অনেকেই জুড়ে যান ব্রাহ্ম সমাজে।
রামমোহন নিজের সামনে থেকে লড়েছিলেন তখনকার প্রচলিত অনেক সামাজিক বিশ্বাস আর প্রথার বিরুদ্ধে। তার মধ্যে মুখ্য ছিল সতীদাহ প্রথা। এই মিউজিয়ামে এমন কিছু গণ্যমান্যর তথ্য দেওয়া আছে যারা সতীদাহের পক্ষে থেকে রামমোহনের বিরোধিতা করেছিলেন, যেমন শোভাবাজার রাজবাড়ির রাজা রাধাকান্ত দেব আর ক্যালকাটা মেডিকেল কলেজ আর হিন্দু কলেজের ফাউন্ডার রামকমল সেন। এনারা নিজেরা শিক্ষাবিদ হয়েও সতীদাহ প্রথা চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন। উল্টো দিকে রাজা রামমোহনের পাশে ছিলেন ইয়াং বেঙ্গল মুভমেন্টের তারাচাঁদ চক্রবর্তী, দ্বারকানাথ ঠাকুর, প্রখ্যাত আইনজীবী ও শিক্ষাবিদ প্রসন্ন কুমার ঠাকুর, খ্যাতনামা ব্রিটিশ ঐতিহাসিক এবং জার্নালিস্ট জন মার্শম্যান, শ্রীরামপুর কলেজের সহ প্রতিষ্ঠাতা উইলিয়াম ক্যারি এবং ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল স্বয়ং বড়লাট উইলিয়াম বেন্টিঙ্ক। এই মিউজিয়ামের একটি বড় অংশ জুড়েই রয়েছে সেই সংগ্রামের ইতিহাস। তবে শুধু সতীদাহ নয়, রামমোহন লড়েছিলেন একাধিক সামাজিক অপপ্রথার বিরুদ্ধে। ধর্মীয় সংস্কার, নারী শিক্ষা, সংবাদপত্র, যুক্তিবাদ, আধুনিক শিক্ষা, প্রায় প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন সময়ের বহু আগে এগিয়ে থাকা এক মানুষ। 1816 সালে বড়বাজারের এক তর্কসভায় রামমোহন বিরোধিতা করেছিলেন ম্যাড্রাসের গোড়া ধর্মপণ্ডিত সুব্রমণিয়াম শাস্ত্রীর। শাস্ত্রীমশাই জোরগলায় সেদিন বলেছিলেন যে মহিলাদের এবং সমাজের সো কল্ড নিম্ন জাতির মানুষের ব্রহ্মজ্ঞানের নাকি অধিকার নেই। রামমোহন হিন্দু শাস্ত্র, পুরাণ, বেদান্ত থেকে উদ্ধৃতি তুলে তুলে সুব্রমণিয়াম শাস্ত্রীকে সেদিন সর্বসমক্ষে তর্কে হারিয়ে প্রমাণ করেছিলেন যে এই সমাজে সবার সমান অধিকার। 1833-এ ইংল্যান্ডে থাকাকালীন রাজা রামমোহন খুব অসুস্থ হয়ে পড়েন। 27শে সেপ্টেম্বর ব্রিস্টলের কাছে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখনকার ইউরোপীয় প্রথা অনুযায়ী রামমোহনের মৃত্যুর পর প্লাস্টার দিয়ে তার মুখের ছাঁচ বা ডেথ মাস্ক বানানো হয়। তারই আদল রাখা আছে এখানে, এই যে। পুরো মিউজিয়াম ঘুরে বাড়ির পেছন দিকটাও এক ঝলক দেখে নিলাম আমরা। যদিও মেইনটেনেন্সের অভাবে ঝোপ জঙ্গল গজিয়ে গেছে, তবুও দেখলাম এখনো দাঁড়িয়ে আছে বাঙালির এই রাজার বাড়ির আর একটা বড় গেট, যা এখন আর ব্যবহার হয় না। এই ঐতিহাসিক বাড়ির ভেতরে ঘুরে এই মহৎ মানুষটার সম্পর্কে আরেকটু ভালো করে জেনে যখন বাইরে বেরোবার জন্য পা বাড়ালাম, মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, জয় শ্রী রামমোহন। রামমোহন রায়ের বাড়ি থেকে হেঁটে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছলাম আর একজনের বাড়িতে। আমরা বাঙালিরা আমাদের বাংলা ভাষা নিয়ে ভীষণ গর্বিত, আর সেই বাংলা ভাষা, এই বর্তমানের বাংলা ভাষার যে রূপ আমরা দেখি, সেটি যিনি আমাদের প্রদান করেছিলেন, আজকের আমরা এসে পড়েছি সেই মহাপুরুষের বাড়িতে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাসস্থানে। ভীষণ এক্সাইটেড, চলুন দেখি কি কি দেখা যায়। দেখে বেরিয়ে এলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির থেকে। আনফর্চুনেটলি বাড়ির ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আপনাদেরকে পুরো দেখাতে পারলাম না। তবে এইখানে সেই ঘর আছে যেখানে বিদ্যাসাগর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো সেই ঘরে দাঁড়িয়ে সেই ঘরে নিঃশ্বাস নেওয়াটাই একটা বিরাট ব্যাপার। আর পাশে এইদিকে আর একটা ঘর আছে যেখানে শ্রীরামকৃষ্ণ যখন এসেছিলেন, বিদ্যাসাগর আর রামকৃষ্ণর মধ্যে একটা মিটিং হয়েছিল। আমি আর দীপিতা এটাই ডিসকাস করছিলাম, কে জানে কী ডিসকাশন হয়েছিল সেই মিটিংয়ে। যদি সেই মিটিংয়ের কোনো রেকর্ডিং থাকতো তাহলে অসাধারণ হতো। যাই হোক, অসাধারণ অভিজ্ঞতা। আর এখানে ঢুকতে কোনো টিকিট নেই, কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি, আপনারা ঢুকে যেতে পারেন। এসে এখানে লোক রয়েছে, তারা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দেবেন। খালি বাড়ির ভেতরে, বিল্ডিংয়ের মধ্যে ক্যামেরা অ্যালাউড নয়। সোম থেকে শনি সকাল 10টা থেকে 5টা রোজ খোলা আছে, খালি রবিবার বন্ধ। 100% রেকমেন্ডেড, নিশ্চয়ই আসবেন যদি কলকাতায় থাকেন বা কলকাতায় আসেন।
বিদ্যাসাগরের বাড়ি থেকে পূব দিকে মাত্র 600 মিটার হেঁটেই আমরা পৌঁছে গেলাম পরবর্তী গন্তব্য আচার্য ভবনে। এই বাড়িতেই থাকতেন আচার্য জগদীশচন্দ্র বসু এবং তাঁর স্ত্রী অবলা বসু। 1917 সালে জগদীশ বসু নাইট উপাধি পান, তাই অনেক অফিসিয়াল ডকুমেন্টে তার নাম লেখা রয়েছে স্যার জেসি বোস। আজ আমরা এসেছি স্যার জগদীশ বসু আর লেডি অবলা বসুর বাড়ি ঘুরতে। 20 টাকা পার হেড এন্ট্রি টিকিট আর সাথে 50 টাকার ক্যামেরা টিকিট কাটলাম। সবসময় এই বাড়ি বা মিউজিয়াম ভিজিটারদের জন্য খোলা থাকে না, শুধু সোম, বুধ আর শুক্র। তাও বেলা 11:30 থেকে 1টা আর দুপুর 2টো থেকে 4টে। আমরা 2টোর আগে পৌঁছে গেছিলাম ঠিকই, কিন্তু লাঞ্চের পরে আমাদের ঘুরিয়ে দেখানোর জন্য কেউ তৎক্ষণাৎ উপস্থিত না থাকায় আমাদের প্রায় মিনিট 35 অপেক্ষা করতে হলো। অবশেষে ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়ল জগদীশ বসুর গ্রাউন্ড ফ্লোরের ড্রয়িং রুম। দুর্দান্ত সব ফ্রেস্কো আর দারুণ কাজ করা কাঠের সিলিং, আর তারই মাঝে ঘরের একধারে রয়েছে নন্দলাল বসুর আঁকা ভারত মাতার একটা বিরাট পেন্সিল চিত্র। গত পর্বে আমাদের সুতানুটি অধ্যায়ে আপনাদের যে ঐতিহাসিক বসুবাটিতে নিয়ে গেছিলাম, ইনি হলেন সেই বসুবাটির নন্দলাল বসু, যার গল্প আপনাদের আগেই বলেছি। ড্রয়িং রুম সংলগ্ন জগদীশ বসুর অফিস। এই অফিসে বসে 1902-এ তিনি লিখেছিলেন রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। আপনারা যদি জগদীশ বসুর এই অসামান্য বইটা পড়তে চান বা নিজের কালেকশনে রাখতে চান, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন। আমরা যদিও ওনার অফিসের ভেতরে গেলাম না, ভেতরে যাওয়ার অনুমতি নেই, তাই এবারে দোতলায় ওঠার জন্য বাড়ির ভেতরে একটা সরু প্যাসেজের মধ্যে দিয়ে আমরা হাঁটা দিলাম। লোহার তৈরি সিঁড়িটা বেশ খাড়া, হাঁটুতে প্রবলেম থাকলে না ওঠাই ভালো, তবে খুব বেশি দূর উঠতে হলো না। ফার্স্ট ফ্লোরে উঠে প্রথমেই আমরা চলে এলাম এজেসির ইনোভেশন কক্ষে। কত রকমের আবিষ্কার যে ভদ্রলোক করেছিলেন তারই হত্যা নেই। যেমন ধরুন, এই অপটিক্যাল স্ফিঙ্গোগ্রাফটা শরীরের খুব হালকা কোনো পালসকে ম্যাগনিফাই করে রেকর্ড করতে পারে। এই রেজোনেন্ট কার্ডিওগ্রাফটা 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগের ডিফারেন্সে সেই পালসকে মাপতে পারে। পাশে রাখা এই হাই ম্যাগনিফিকেশন ক্রেস্কোগ্রাফ দিয়ে গাছের সূক্ষ্ম বৃদ্ধি মাপা যায়, আর এই অসিলেটিং প্লেট ফাইটোগ্রাফটা দিয়ে মাপা যায় গাছের সূক্ষ্ম মুভমেন্ট। চারদিকে ছড়িয়ে রয়েছে এরকম আরও কত আবিষ্কার। যন্ত্রপাতিগুলো এখন আর ব্যবহার না হলেও এই ইনভেনশনগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল মেনেই এখনকার অনেক টেকনোলজি কাজ করে। এই আবিষ্কারগুলোর আজকের দিনে দাঁড়িয়ে কি মূল্য, সেটা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে সে কি বলল দেখুন। হিস্টোরিক্যাল সায়েন্টিফিক ভ্যালু হাই, ভেরি হাই। ইনস্ট্রুমেন্ট রুম থেকে একটা সরু বারান্দা ধরে আমরা চলে গেলাম অন্যদিকের ঘরটায়। এখানে রয়েছে জগদীশ বসুর প্রজেক্টর স্লাইডের সম্ভার। সে যুগে তো আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হতো না। দেশে বিদেশে বিভিন্ন সায়েন্টিফিক কনফারেন্সে বক্তৃতা দেওয়ার সময় এই স্লাইডগুলো প্রজেক্টর দিয়ে স্ক্রিনে প্রজেক্ট করে তিনি বক্তব্য রাখতেন। কাছেই রয়েছে তার ডার্ক রুম। ফটো ডেভেলপ করার আর 5টা সাধারণ ডার্ক রুমের মতো দেখতে হলেও এই ঘরেই তিনি করেছিলেন তার বায়োফিজিক্সের যুগান্তকারী ফটোগ্রাফিক স্টাডিগুলো। এরপর চোখে পড়ল বিরল একটা বৌদ্ধ চতুর্মুখ স্তম্ভ। এছাড়াও দেখলাম আরো 2-1টা মূল্যবান বুদ্ধ মূর্তি। এই ফ্লোরেই রয়েছে জগদীশ বসু আর অবলা বসুর শয়নকক্ষ। ছিমছাম বনেদি আসবাবে সাজানো। একদম ওপরের ফ্লোরে রয়েছে কাঠের ফল সিলিংওয়ালা এই দুর্দান্ত বসবার ঘরটা। এইখানেই ছিল বসু দম্পতির গণ্যমান্য ব্যক্তিত্বদের সাথে গূঢ় আলোচনা করার স্থান। এই ঘরে এসেছেন স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, আচার্য প্রফুল্লচন্দ্র, প্রশান্ত মহলানবিশ, মেঘনাথ সাহা, সত্যেন বোস, মহাত্মা গান্ধী। এছাড়াও এই ঘরে এসেছেন তিনজন নোবেলজয়ী মানুষ, রবীন্দ্রনাথ, জর্জ বার্নার্ড শ আর রোমেরোলা। কাছেই দেখলাম 1896 সালে জগদীশ বসুর ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডক্টর অফ সায়েন্স বা ডিএসসি ডিগ্রি পাওয়ার কনভোকেশনের রোপটা রাখা আছে। পাশেই তার থিসিসের ফ্রন্ট পেজের একটা কপি।
এছাড়াও চতুর্দিকে ছড়ানো ছেটানো আরো কত কি। আর তারপর সেই ঘর, সেই দুটো চেয়ার, রবীন্দ্রনাথ আর জগদীশচন্দ্র মুখোমুখি। এইখানে বসে তারা বিজ্ঞান আর সাহিত্যের মিল খুঁজতেন বোধহয়। ইনফ্যাক্ট শুরুর দিকে জগদীশ বসু যখন ব্রিটিশ সরকারের থেকে কোনো রিসার্চ গ্র্যান্ট পাচ্ছিলেন না, তখন তার সব থেকে বড় ইমোশনাল আর ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিলেন রবীন্দ্রনাথ। কবিগুরুই তাকে আচার্য আখ্যা দিয়েছিলেন। এই স্পেশাল বাড়িটার সব থেকে স্পেশাল যেন এই ঘরটাই। নিচে নেমে এসে আমরা দেখলাম বাগান ঘেঁষা একটা নীলমণিলতা গাছ বা স্যান্ড পেপার ভাইন, যেটাকে চারা অবস্থায় স্বয়ং আচার্য জগদীশচন্দ্র এখানে লাগিয়েছিলেন। গাছটার ঠিক সামনে রয়েছে ওনারই তৈরি একটা মিনিয়েচার রক গার্ডেন। এর ওয়াটার সাইকেলের যন্ত্রপাতি অবশ্য সবই খারাপ হয়ে গেছে, তবে দেখে ভালো লাগলো যে লেডি অবলা বসু আর আচার্য জগদীশচন্দ্র বসুর তৈরি মাটিতে আজও নিয়মিত নতুন নতুন গাছ বেড়ে উঠছে। সিমলা চত্বরে ঘুরতে এলে আপনারা একবার টুক করে শ্রী শীতলনাথ জৈন মন্দিরটা দেখে যেতে পারেন। সম্ভবত কলকাতার সবচেয়ে আন্ডাররেটেড মন্দির। প্রায় 160 বছর পুরনো এই মন্দির কমপ্লেক্সটা রয়েছে মানিকতলার কাছেই বদ্রীদাস টেম্পল লেনে। গলির নাম এই মন্দিরের স্রষ্টা রায় বদ্রীদাস বাহাদুরের ওপরে। এই মন্দির কমপ্লেক্সকে অনেকে বদ্রীদাস মন্দিরও বলে থাকে। বদ্রীদাস ছিলেন এক অভিজাত জৈন ধর্মাবলম্বী, যিনি ছিলেন তখনকার ভাইসরয়ের দরবারের অনুমোদিত জহুরি, যার কাজ ছিল রাজকোষের মূল্যবান রত্ন আর সোনার মূল্যায়ন করা। আর্টের এবং জমকালো ডেকোরেশনের প্রতি যে বদ্রীদাস বাহাদুর মহাশয়ের গভীর টান ছিল, তার ছাপ মন্দিরের প্রতিটি কোণায়। রঙিন কাচ, ইটালিয়ান ঝাড়বাতি, মার্বেলের কাজ, আয়নার কারুকাজ, এলাহি ব্যাপার। এই সামনের দারুণ দেখতে বিরাট মন্দিরটাই হলো এখানকার মেইন মন্দির। এটা হলো জৈন ধর্মের দশম তীর্থঙ্কর শ্রী শীতলনাথজির। এত সুন্দর করে সাজানো মন্দির কলকাতা শহরে আর আছে কিনা জানি না, দেখুন শুধু। শীতলনাথজির মন্দিরের পাশেই রয়েছে এই আর একটা মন্দির। এটা হলো অষ্টম তীর্থঙ্কর শ্রী চন্দ্রপ্রভুজির। শীতলনাথজির মন্দিরটার থেকে চন্দ্রপ্রভুজির মন্দিরটা তুলনাকৃতভাবে সাদামাটা লাগলেও এই মন্দিরটার মধ্যে একটা অদ্ভুত সুন্দর গাম্ভীর্য, একটা ডিপ ডিগনিটি আছে। সমস্ত মন্দির প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো। চতুর্দিকে ছোট ছোট জলাশয়, ফোয়ারা, বিভিন্ন আর্ট স্টাইলে তৈরি মূর্তি। কোথাও আবার কোনার দিকে ছোট্ট খেলনার দোকান। সব মিলিয়ে একটা সুন্দর জমজমাট পরিবেশ। আর এই স্ট্যাচুটা হলো স্বয়ং রায় বদ্রীদাস বাহাদুরের। এখানে ভিডিও ক্যামেরা অ্যালাউড, তবে শুধু এই প্রাঙ্গণ অবধি। মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউড নয়, তাই আপনাদের ভেতরের কোনো ফুটেজ দেখাতে পারলাম না। এই প্রাঙ্গণে এই দুটো মন্দির, আর এর বাইরে কাছেই আরো দুটো কম্পাউন্ডে রয়েছে মহাবীর স্বামী মন্দির আর দাদাবাড়ি। তিনটে প্রাঙ্গণে এই চারটে মন্দির মিলিয়ে হলো শ্রী শীতলনাথ মন্দির কমপ্লেক্স। তবে এই নাম নিয়ে বেশ কনফিউশনও আছে। অনেকেই এই মন্দিরকে শ্রী পরেশনাথ মন্দির বা পার্শ্বনাথ মন্দির বলে চেনে, যিনি ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর। এই কমপ্লেক্সে কিন্তু তার কোনো মন্দিরই নেই। শ্রী পার্শ্বনাথজির মন্দির রয়েছে বেলগাছিয়াতে, সেটা একটি দিগম্বর জৈন মন্দির। আর এই শ্রী শীতলনাথ মন্দির কমপ্লেক্সের মন্দিরগুলো সবই হলো শ্বেতাম্বর মন্দির। সময়ের অভাবে আমরা মহাবীর স্বামী মন্দিরটা দেখতে যাব না ঠিক করেছিলাম, কিন্তু এই প্রাঙ্গণের গা ঘেঁষেই রয়েছে দাদাবাড়ি, তার দিকে এগিয়ে চললাম। এই জায়গাটার ফর্মাল নাম দাদাজি টেম্পল অ্যান্ড গার্ডেন।
এখানে কোনো তীর্থঙ্করের মন্দির নেই। এর ভেতরে রয়েছে দুই জৈন দাদাগুরু, আচার্য জিনাদত্ত সুরি আর আচার্য জিনাকুশল সুরির দুটো শ্রাইন। আনফর্চুনেটলি এই প্রাঙ্গণের মধ্যে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমাদের আর ভেতরে ঢোকা হয়নি। জৈন টেম্পল কমপ্লেক্স ঘুরে আমরা শিমুলিয়া মানে সিমলা চত্বর ছেড়ে বেরিয়ে পড়লাম মধ্যযুগের আর একটা গ্রামের দিকে। সুতানুটি থেকে কিলোমিটার 7 আর শিমুলিয়া থেকে ওই 5.5-6 কিলোমিটার দূরে ছিল দমদমা গ্রাম। আমরা সেদিকেই চলেছি এবারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মধ্যযুগের দমদমা গ্রাম আসলে আজকের কলকাতার দমদম অঞ্চল। আর আজ আমাদের গন্তব্য সেই দমদমার সবচেয়ে ইম্পর্টেন্ট বাড়িটা, যা ছিল ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাণকেন্দ্র। অথচ অদ্ভুত ব্যাপার হলো এই যে এই বাড়িটার কথা আজ বেশিরভাগ কলকাতাবাসীও জানে না। বলুন তো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? বাঙালিকে 1757 সাল বললেই কিন্তু একটা কথা মাথায় আসে, সেটা হচ্ছে পলাশির যুদ্ধ। না না, আমরা কিন্তু মুর্শিদাবাদ শহরে নেই, আমরা দাঁড়িয়ে আছি কলকাতা শহরের মধ্যেই, দমদমে। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা লাইমলাইটে আসে 1757 সালে পলাশির যুদ্ধর পরে। এটাকে বলা হয় ক্লাইভ হাউস, মানে রবার্ট ক্লাইভের বাড়ি। যদিও এ বাড়ি ক্লাইভ নিজে বানাননি। এ বাড়ি যে আসলে কার ছিল সেটা জানা যায় না, খালি জানা যায় যে একটা ডিপির ওপরে দাঁড়িয়ে থাকা দমদমার এই বাড়ির পুরনো নাম ছিল বড়াকোঠি। কলকাতায় যে ঘুরতে আসবেন বা যারা কলকাতায় থাকেন, চলে আসবেন লর্ড ক্লাইভের এই বাড়িটা দেখতে। আর পারলে দিনের বেলা আসবেন, কারণ রাতের বেলা হয়তো এখানটা অতটা কন্ডিউসিভ হবে না। পলাশির যুদ্ধতে জিতে যাওয়ার পরে রবার্ট ক্লাইভ এই বাড়িটা অধিগ্রহণ করে। এই বড়াকোঠির ওপরের ফ্লোর ক্লাইভই নির্মাণ করিয়েছিলেন। একসময় এই বাড়িটি ছিল প্রাচুর্যে ভরা, আর এখন দেখতেই পাচ্ছেন এটি 1990 সালও খুব ভালো অবস্থাতেই ছিল। তারপরে প্রচুর পোর্শন কিন্তু ভেঙে পড়ে গেছে। এর একটা পার্টকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রেস্টোরেশনের জন্য নিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই বাড়িটার অধিগ্রহণ করার আরেকটা কারণ হলো, সম্ভবত এই মাটির নিচে চাপা আছে 1300 বছরেরও পুরনো সিভিলাইজেশনের প্রমাণ। আর্কিওলজিক্যাল সার্ভে নিয়েছে বটে, তবে আর কত বছর থাকবে এই বাড়ি দাঁড়িয়ে এইভাবে আমি জানি না। ওই একটা মাচা খাটানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু বাড়ি আর কতদিন দাঁড়িয়ে থাকবে তা আমার আইডিয়া নেই। এই সময়ে যদি দেখেন, এটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। এই ওপরের ফ্লোরটা ভেঙে পড়ে গেছে। এইটা বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে অবিচ্ছেদ্য একটা অঙ্গ। যে সে লোকের বাড়ি নয়, স্বয়ং রবার্ট ক্লাইভের বাড়ি, তাও পলাশির যুদ্ধ জয় করে আসার পরে। চলে আসবেন দেখতে। দমদম থেকে এবারে একটু সাউথ ইস্টের দিকে যাচ্ছি। রাজারহাট নিউ টাউনের বিশ্ববাংলা গেট থেকে কিলোমিটার 1.5 দূরে যেখানে অ্যাক্সিস মল, সেখানেই ছিল মধ্যযুগের মহিষঘোট গ্রাম। মহিষঘোট গ্রামের আর বিশেষ কিছু অবশিষ্ট নেই, কিন্তু সেই সেম জায়গাতেই আছে কলকাতার এই সোনাঝুরি হাট। অ্যাক্সিস মল ব্রিজের নিচে প্রত্যেক উইকেন্ডে বসে সোনাঝুরি হাট। শান্তিনিকেতনের খোয়াই মেলা বা সোনাঝুরি হাট হলো একটা আইকনিক ওপেন এয়ার মার্কেট। সেই হাট থেকে ইন্সপিরেশন নিয়েই রাজারহাটের এই সোনাঝুরি হাট। শুক্র, শনি আর রবি রাজারহাটে নিউ টাউনে বসে সোনাঝুরির উইকেন্ড হাট। তো আমরা এখন সেখানে এসেছি, আসুন দেখি। ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা ছোট্ট এই উইকেন্ড হ্যান্ডিক্রাফটস মার্কেটটা কিন্তু একটা বেশ অভিনব আইডিয়া। জায়গাটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছেন এরা।
এগুলো আপনি বানিয়েছেন সব? আমি আমার স্ত্রী। থ্যাংক ইউ। কোনো বিশাল শপিং ডেস্টিনেশন নয়, কিন্তু এই জায়গাটার নিজস্ব একটা চাম আছে। বোলপুরের সোনাঝুরি হাটেরই মতন এখানেও লোকশিল্প ও সংস্কৃতির একটা সরাসরি কানেকশন খুঁজে পাওয়া যায়। একটা সহজ প্রাণবন্ত হাটের অ্যাটমসফিয়ার। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে কিছু কেনাকাটা মানেই স্থানীয় কারিগরদের কাজকে সরাসরি সাপোর্ট করা। এই পোস্টের দাম কত? 50 টাকা পিস। 50 টাকা পিস। আর এইগুলো চৌকোগুলো একদম, আরে ফুলদানিগুলো 150 টাকা, আর এগুলো 120 টাকা। 120। বিকানি দেখতেই পাচ্ছেন পুরো হাট জুড়ে রয়েছে নানা ধরনের বাংলার ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফটস, কাঠের কাজ, পটচিত্র, পাট, সুতি আর কঞ্চি দিয়ে তৈরি কত রকমের জিনিস। এমনকি কাগজের ফুলও। ওভারঅল জিনিসপত্রের দাম মস্তি খুব একটা বেশি নয়। তাছাড়া অনেককেই দেখলাম দরদাম করতে। সোনাঝুরি হাট দেখা হলো, বিকেল গড়িয়েছে। তবে অন্ধকার হওয়ার আগে আপনাদের আরো দুখানা জায়গা দেখানোর আছে। সোনাঝুরি হাট থেকে একটু তাড়াহুড়ো করে আমরা চলে এলাম রাজারহাটের যাত্রাগাছিতে। মধ্যযুগেও ছিল এই যাত্রাগাছি গ্রাম, তবে সেই কৃষিপ্রধান গ্রামের কোনো ঐতিহাসিক স্থাপত্য আজ আর নেই। আজ আমরা দেখতে এসেছি একটা বিরাট মন্দির কমপ্লেক্স। রাজারহাটের অ্যাকশন এরিয়া 2E-তে রয়েছে এই শ্রীরাম মন্দির কমপ্লেক্স। এই মন্দির খুব পুরনো না হলেও বছর 40 আগে এখানে খুবই স্বল্প পরিসরে ছিল এই মন্দির। তখন এখানে নিউ টাউন ছিল না, শুধুই জলাজমি। অনেক সময় সেই ছোট্ট মন্দির বর্ষাকালে জলে ডুবে যেত। নিউ টাউন তৈরি হবার পরে আগের মন্দিরের বদলে এই নতুন মন্দির কমপ্লেক্স উঁচু জায়গায় তৈরি করা হয়। এখনকার এই শ্রী রাম মন্দির কমপ্লেক্স বিশাল এরিয়া জুড়ে, আর এই 151 ফিট হনুমান মূর্তি বহু দূর থেকে দেখা যায়। কমপ্লেক্সের ভেতরটা বেশ সাজানো গোছানো। ভেতরে ঢুকে শুরুতেই চোখে পড়ল মহাদেবের একটা বিরাট মূর্তি। हर हर महादेव शंभो शंकर जय जय शंकर नीलकंठ महादेव हर हर शंभो जय जय महादेव ओम नमः शिवाय। আর একটু এগিয়ে যেতেই তারপর শ্রীরাম মন্দির। ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার নিয়ম নেই, তাই বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের। रघुपति राघव राजा राम जय जय राम सीता राम सीता
শ্রীরাম মন্দির ছাড়াও এখানে রয়েছে শ্রী জিন মাতার মন্দির, যিনি দেবী দুর্গার আরেক রূপ, যে রূপে তাকে রাজস্থানের আরাবল্লী অঞ্চলে বিপুলভাবে পুজো করা হয়। मात पिता गुरुदेव के धरु चरण में ध्यान, कुल देवी माँ जीण भवानी लाखों लाख प्रणाम। ओम श्री जीण भगवते नमः। পাশেই রয়েছে শ্রী বালাজি বাবসা মন্দির। প্রধানত রাজস্থানের চুরু ডিস্ট্রিক্ট এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে শ্রী বালাজি বাবসাকে হনুমানজির কলিযুগের ইনকার্নেশন রূপে আরাধনা করা হয়। এই পুরো মন্দির কমপ্লেক্সটায় পশ্চিম ভারতীয় ইনফ্লুয়েন্স খুবই প্রমিনেন্ট। মন্দির কমপ্লেক্স ঘুরে আমরা বেরোবার পথ ধরলাম। আলো এখনো পুরোপুরি পড়েনি, আমরা তাই তাড়াতাড়ি পা বাড়ালাম পরবর্তী এবং এই পর্বের শেষ গন্তব্যের দিকে। সে যুগের আর একটা কৃষিজীবী গ্রাম রায়গাছি, এটাও নিউ টাউনেই। তবে আমরা এখন সেখানে গিয়ে কৃষি বা গ্রাম কোনোটাই দেখতে পাবো না। আমরা যাচ্ছি প্রফেসর শঙ্কুর সাথে দেখা করতে, সিটি সেন্টার 2 এর কাছেই প্রফেসর শঙ্কু পার্কে। আমরা এখন আছি নিউ টাউনের প্রফেসর শঙ্কু পার্কে। এই পুরো পার্কটা প্রফেসর শঙ্কুর ল্যাব, তার আবিষ্কার, তার অ্যাডভেঞ্চারের থিমে তৈরি। আসুন দেখি। পুরো পার্ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রফেসর শঙ্কুর বিভিন্ন অ্যাডভেঞ্চারের সব চরিত্ররা। রয়েছে শঙ্কু কাহিনীর বিভিন্ন ঘটনার ছবি। সকালের দিকে বা বিকেলে ঘুরে বেড়ানোর জন্য বা স্রেফ রিল্যাক্স করার জন্য সত্যজিৎ রায়ের এই কালজয়ী ক্রিয়েশনের সান্নিধ্য খুবই মন ভালো করা একটা অভিজ্ঞতা। ধীরে ধীরে অন্ধকার বাড়ছে, দিন শেষ, আর তার সঙ্গে আমাদের এই পর্বটাও। শিমুলিয়া সহ উত্তর পূর্বাঞ্চলের ডিহি 55 গ্রামের অনেকটা অঞ্চল এই পর্বে কভার করলাম আমরা। গত পর্বে তো সুতানুটি আপনাদের দেখিয়েছি, এর পরের দুটো পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো কলিকাতা আর গোবিন্দপুর। আসুন একসাথে আমাদের এই চেনা শহরের অচেনা মাইলস্টোনগুলোকে খুঁজে দেখা যাক।